আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল হক। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের মৌলিক বিষয়গুলো নিয়ে। হিসাব বিজ্ঞান বিষয়টা নিয়ে জানতে হলে প্রথমেই তুমি একজন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমাকে একজনে জিজ্ঞাইলো হিসাব বিজ্ঞানের জনক কি। তো আমরা অনেকেই জানি যে আসলে এটা কে। হ্যাঁ, অনেকে আবার বলতে গিয়ে অনেক সময় মুখে আটকে যায়। তা যাই হোক, হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। তিনি ছিলেন একজন ধর্মযাজক, গণিতবিদ। তিনি ইতালির ছিলেন। তিনি 1494 সালে তিনি একটি বই লিখেছেন। সেই বইটা হলো সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। হ্যাঁ, এই বইটা ইনি লিখেছেন। সেখানে তিনি হিসাব বিজ্ঞানের বিভিন্ন পক্ষ নিয়ে আলোচনা করেছেন। যাই হোক, আমরা মূলত হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো প্রথম অধ্যায় যেটা আছে, এটা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী একই। হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে কথা আছে এখানে। যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, তো হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানকে আমরা সবাই মূলত একটু জানি যে লেনদেনগুলো চিহ্নিত করে সেগুলোকে তারিখের ক্রম অনুযায়ী লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার প্রতিবেদন প্রস্তুতকরণ, এটাই মূলত আসলে হিসাব বিজ্ঞান। আসলে এই হিসাব বিজ্ঞানটা ব্যবহার করে কারা? হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী আসলে দুই ধরনের, এক বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা? যারা বাহিরের পক্ষ, প্রতিষ্ঠানের বাহিরের পক্ষ থাকে, যেমন সরকার পক্ষ থাকে, পাওনাদার থাকে। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা বিভিন্ন সংস্থা, তারা এসে হিসাব বিজ্ঞানের যে একটা প্রতিষ্ঠানের যে হিসাব ব্যবস্থা, সেই হিসাব ব্যবস্থাটা পর্যালোচনা করে তারা হিসাব করে এবং প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তারা খুঁজে বের করে। এদেরকে আমরা মূলত বলতে পারি এরা হলো হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। এছাড়া হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী রয়েছে। সেই হিসাব বিজ্ঞানের যারা একটা প্রতিষ্ঠানে ফ্লোর ইনচার্জ, শ্রমিক সংঘ নেতা, মালিক পক্ষ এবং হিসাব অভ্যন্তরীণ অডিটর, তারাও হিসাবের বিভিন্ন বিষয়গুলো খুঁটিনাটি খুঁজে বের করার চেষ্টা করে। তাহলে তারা হলো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব ব্যবহারকারী। তো এই হলো দুই ধরনের হিসাব ব্যবহারকারী। প্রথম অধ্যায় থেকে মূলত কোনো অঙ্ক আসে না পরীক্ষায়, বা অঙ্ক নাই এখান থেকে, ছোটোখাটো তেমন প্রশ্নও আসে না। এমসিকিউ এর জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। দু একটা এমসিকিউ এখান থেকে থাকে। এর পরবর্তীতে এই চ্যাপ্টারের পরবর্তীতে আমরা যে বিষয়গুলো মৌলিক বিষয় হিসেবে ধরবো, সে হলো একটা হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই বিষয়গুলোর মধ্যে এক নম্বরে হলো যে হিসাব জিনিসটা, যে কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, সেই বিষয়টাকে আমি আসলে মূলত একটি হাতের 5টি আঙ্গুলের সাথে তুলনা করি। যে প্রথম হলো সম্পদ, একটি প্রতিষ্ঠানের সম্পদ, একটি প্রতিষ্ঠানের খরচ, প্রতিষ্ঠানের দায়, আয় এবং মালিকানা সত্ত্ব। মূল কথা, এই 5টি বিষয়ের উপরে, এই 5টি বিষয় যে চিনে তার জন্য হিসাব বিজ্ঞানটা খুবই সোজা। তো এই 5টি বিষয়ের মধ্যে প্রথমটি হলো সম্পদ। যে ব্যক্তি সম্পদ চেনে না, খরচ চেনে না, যে তোমার একটা প্রতিষ্ঠানের দায় চেনে না, আয় চেনে না, মালিকানা সত্ত্ব চেনে না, তার দ্বারা আসলে সহজে হিসাব বিজ্ঞানটা একটা কিছু করা সম্ভব হয় না। তো এই বিষয়গুলো আগে চিনতে হবে। সম্পদ জিনিসটা কি? সম্পদ হলো একটি প্রতিষ্ঠানের সেই বিষয়গুলা যা বাহ্যিক মূল্য রয়েছে। অর্থাৎ সোজা কথা, আমার ভাষায় বলতে গেলে, বিপদে যে বিষয়টা কাজে লাগে, যে জিনিসটা কাজে লাগে,
সেইগুলাকেই আমি সম্পদ হিসেবে ধরতে পারি। যেমন আমার নগদ টাকা আছে, বিপদে আমি সেটা ব্যবহার করতে পারি। আমার কাছে কোনো আসবাবপত্র আছে, বিপদে আমি সেটা বিক্রি করে দিয়ে আমি সেটাকে আমার বিপদে কাজে লাগাতে পারি। তো এই ধরনের অসংখ্য সম্পদ রয়েছে। দেনাদার, দেনাদার, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, দালান কোঠা, অট্টালিকা, এমন অসংখ্য সম্পদ রয়েছে। এই সম্পদগুলো যে চিনতে পারবে তার জন্য এক ধাপ এগিয়ে গেল হিসাব বিজ্ঞান। দ্বিতীয় হলো খরচ। সম্পদ, খরচ, দুইটা কিছুটা কাছাকাছি। কোন দিক দিয়ে কাছাকাছি? যদি আমি কোনো দীর্ঘমেয়াদী খরচ করি তাহলে তার বিনিময়ে এই সম্পদ অর্জিত হয়। যেমন আমি একটি আলমারি ক্রয় করলাম, সেক্ষেত্রে আমার খরচ হলো ঠিকই, কিন্তু এই খরচটা হলো দীর্ঘমেয়াদী খরচ। এই দীর্ঘমেয়াদী খরচের কারণে আমার একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটাকে আমরা খরচ বলতে পারবো না, আসলে এটা হলো একটা সম্পদ। আবার এমন কিছু অর্থ ব্যয় করি আমরা যেগুলোর জন্য আমরা সাময়িক সুবিধা পাই, সেগুলো হলো খরচ। যেমন ঘর ভাড়া, পরিবহন, বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি। এই ধরনের যেগুলো সাময়িক সময়ের জন্য আমরা সুবিধা পাই, সেগুলো হলো আমাদের খরচ। দায় কি? একটি প্রতিষ্ঠানের মধ্যে দায় হলো তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ মালিক ছাড়া প্রতিষ্ঠানের কাছে যদি অন্য কোনো পক্ষের পাওনা থাকে, সেটাই মূলত দায়। যেমন বকেয়া বেতন, পাওনাদার, কারো কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করি, আসলে এটাও এক ধরনের দায়। ব্যাংক ঋণ, বন্ধুর কাছ থেকে ঋণ, এই ধরনের, অর্থাৎ তৃতীয় পক্ষে দিতে হবে, তৃতীয় পক্ষকে ভবিষ্যতে সেটা পরিশোধ করতে হবে। এই বিষয়গুলো মূলত দায়। এর পরবর্তী বিষয়টা হলো আয়। আয় হলো প্রতিষ্ঠান যা অর্জন করে। একটি প্রতিষ্ঠান যা অর্জন করে তাই হলো আয়। অর্জন করা বলতে সে কোনো পণ্য দ্রব্য বিক্রি করে করতে পারে অর্জন, কোনো সেবা প্রদান করে অর্জন করতে পারে, অর্থাৎ আর্থিক যে সুবিধা অর্জন করে সেটাই হলো তার জন্য আয়। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে প্রতিষ্ঠানে যে দিক থেকে অর্থ উপার্জন হয় সেটাই মূলত হলো আয়। বিনিয়োগের সুদ, কোনো কাজ বা সার্ভিস দিয়ে যে অর্থ পাওয়া যায়, বিক্রয়, এই ধরনের বিষয়গুলোই হলো মূলত আয়। মালিকানা সত্ত্ব। একটি প্রতিষ্ঠানে মালিকের যে দাবি সেটাই হলো মালিকানা সত্ত্ব। মূলত সে একটি প্রতিষ্ঠানে যে প্রাথমিক যে মূলধনকে ব্যবসায়ের প্রাণ বলা হয়, সেই মূলধন দেয় মালিক। সেই মালিক মূলধন ছাড়া সে প্রতিষ্ঠানের যাই দিবে, প্রতিষ্ঠানকে সে যে ধরনের সুবিধা দিবে, অর্থাৎ তার ব্যক্তিগত কোনো মোটর বাইক বা কোনো তার ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রি করে সেই অর্থ প্রতিষ্ঠানকে দিল, বা কোনো অর্থ সরাসরি প্রতিষ্ঠানকে দিল, সেগুলো সবই হলো মূলধনের অন্তর্ভুক্ত। এই মূলধন ছাড়া প্রতিষ্ঠানের যে আয় হয়, সেই আয়ের প্রাপ্য শুধুমাত্র সেই মালিক। তো খরচ হলে তার অর্থ থেকে কেটে যায়, এবং আয় হলে তার যে স্বত্বাধিকার অর্থাৎ মালিকানা সত্ত্ব, সেই জিনিসটা বৃদ্ধি পায়। খরচের কারণে হ্রাস পায় এবং আয়ের কারণে বৃদ্ধি পায়। সর্বোপরি সকল আয় যোগ করে সেখান থেকে ব্যয়গুলো বাদ দিলে তার মালিকানা সত্ত্ব বের হয়। মূলত এই 5টি জিনিস যে চিনবে তার জন্য হিসাব বিজ্ঞান জরুরি এবং সহজ হয়ে যাবে। হিসাব বিজ্ঞান তার জন্য খুবই সহজ হবে যদি এই 5টা বিষয় কেউ চিনতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেনদেন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। খুব দ্রুতই ক্লাস দেওয়ার চেষ্টা করব।
আমি শারীরিক অসুস্থতার কারণে আমার ক্লাসগুলো নিয়মিত দিতে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমার ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।